তাহলে আমাদের পরীক্ষা যদি আসে এভাবে পরীক্ষায় আসে যে পীড়ন বিকৃতির লেখচিত্রটি ব্যাখ্যা করো। গ্রাফটা হচ্ছে পীড়ন বিকৃতির লেখচিত্র। সবাই একটু বইটা বের করো, আমি লেখচিত্রটা জাস্ট একটু বুঝাই দেব। যাদের লেকচার বই আছে, পুরান বই থাকলে 404 পৃষ্ঠা, আর নতুন বই হলে 429 পৃষ্ঠা। 404 পৃষ্ঠা আর পুরান বই হলে 404 পৃষ্ঠা, নতুন বই হলে 429 পৃষ্ঠা। এটা বলা হয় পীড়ন বিকৃতি লেখচিত্র। প্রথমে বিষয়টা হচ্ছে যে আমরা নরমালি কি জানি, নরমালি আমাদের হুকের সূত্র কি বলে? হুকের সূত্র বলে যে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, অর্থাৎ পীড়ন আর বিকৃতি অনুপাত একটা কনস্ট্যান্ট। এটা ধরে তিনটা কনস্ট্যান্ট করছি আমরা গত ক্লাস। দেখো হুকের সূত্র অনুসারে একজন মাইকটা অফ করে দাও একটু। ইতি তোমার মাইকটা অফ করো। ইতি সরি ইতি। হুকের সূত্র অনুসারে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাত কনস্ট্যান্ট, অর্থাৎ তুমি যদি y অক্ষ বরাবর পীড়ন দাও এবং x অক্ষ বরাবর যদি বিকৃতি দাও, তবে ফার্স্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে গ্রাফটা এরকম ভাবে বাড়বে। অর্থাৎ তুমি যেই পরিমাণ তুমি বল প্রয়োগ করবা সেই পরিমাণ বিকৃতি ঘটবে। কিন্তু এরপর যদি তুমি প্রযুক্ত বলের মান আরো বৃদ্ধি করো, ইতি তোমার মাইকটা অফ করে দাও ইতি। এরপর তুমি যদি প্রযুক্ত বলের মান আরো পরিবর্তন করো, দেখো গ্রাফটা কি রকম ভাবে চেঞ্জ হবে। এটা হচ্ছে এ বিন্দু, এরপর গ্রাফটা এইরকম, এটা বি, এরপর লাস্টে হচ্ছে এই ধরনের, এটা ডি, এটা হচ্ছে সি। এখানে এই জিনিসটা ব্যাখ্যা করি, খেয়াল করো। তুমি যখন এ পয়েন্টটা নির্দেশ করে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাত কনস্ট্যান্ট, এর মানে হচ্ছে তুমি যেই পরিমাণ বল প্রয়োগ করবা ঠিক সেম পরিমাণ বিকৃতি ঘটবে। এবং তুমি যদি প্রযুক্ত বল অপসারণ করে নাও, তবে আবার গ্রাফটা দেখো ও বিন্দুতে ফিরে আসবে। এরপরে যে বি পয়েন্টটা কি নির্দেশ করে, এখানে একদম স্পষ্ট তোমাকে বলা আছে। দেখো বি বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আচ্ছা, আমি কিন্তু বললাম এ বিন্দুতে স্থিতিস্থাপক সীমা, ওরা বলতেছে বি বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তারপর একটা লাইন দিছে যে এই বিন্দুটি অতিক্রম না হলে, এই বিন্দুটি যদি অতিক্রম না হয়, তবে ভার অপসারণে তারটি তার প্রাথমিক দৈর্ঘ্য ফিরে পায়। অর্থাৎ বি বিন্দুটা যদি সে অতিক্রম না করে, তবে তুমি যখন ভার অপসারণ করবা তখন তারটা তার প্রাথমিক দৈর্ঘ্য ফিরে পায়। কিন্তু এরপর একটা লাইন দিছে না যে এ আর বি বিন্দু অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি অবস্থিত। এ বিন্দু আর বি বিন্দু অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি অবস্থিত। মানে আমাদের চিত্রের মধ্যে আলাদা করে একটা বি বিন্দু দেখাইছে, এ আর বি খুবই কাছাকাছি। অ্যাকচুয়ালি এ বিন্দু আর বি বিন্দু আসলে একই বিন্দু। ওরা এই বইয়ের মধ্যে কি করছে, দুটো আলাদা করে দেখাইছে। এবং ওরা বলছে যে বি বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই সীমাটা যদি তুমি অতিক্রম যদি না করো, তবে যদি প্রযুক্ত বল অপসারণ করে নাও, তবে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে। কিভাবে পারবে দেখো, এই যে সে আবার আগের অবস্থায় ফিরে গেছে। এই জন্য এটাকে বলা হয়েছে কি স্থিতিস্থাপক সীমা। এরপরে দেখো তোমাকে বলছে বিসি রেখাংশ। বলছে এই ক্ষেত্রে যদি তুমি বল প্রয়োগ করো, বিকৃতির পরিমাণ অপেক্ষাকৃত বেড়ে যায় এবং সি বিন্দু থেকে প্রযুক্ত বল ধীরে ধীরে কমালে তারটি তার আগের অবস্থায় ফিরে আসে না। অর্থাৎ
তুমি যদি বিসি বরাবর যাও মানে বি বিন্দুতে যদি আরো বল প্রয়োগ করো তবে বিসি পরিমাণ তার মধ্যে বিকৃতি হবে, তাহলে বিসি পরিমাণ বিকৃতি হয়ে সে সি বিন্দুতে আসবে। যখন সি বিন্দুতে আসবে এরপর তুমি যদি প্রযুক্ত বল অপসারণ করে নাও তবে কখনোই এই গ্রাফটা ও বিন্দুতে ফিরে আসবে না। তার মানে তার মধ্যে এই যে ও ই পরিমাণ একটা স্থায়ী বিকৃতি থেকে যাবে, ওই পরিমাণ স্থায়ী একটা বিকৃতি থেকে যাবে। এরপর দেখো সি বিন্দু বলছে এই বিন্দুতে বস্তুটা প্লাস্টিক ধর্ম লাভ করে, মানে এটা নমনীয় বস্তু হয়ে যায়। আমরা নমনীয় বস্তু সংজ্ঞা করছিলাম প্রথম ক্লাসে। নমনীয় বস্তু ছিল যে এই ধরনের বস্তুর উপর বল প্রয়োগ করে যখন তার বিকৃতি করা হয় বস্তুটি কখনোই তার পূর্বের অবস্থা সম্পূর্ণরূপে ফিরে পায় না। অর্থাৎ সি বিন্দুতে বস্তুটা প্লাস্টিক ধর্ম লাভ করে, মানে সে পূর্ণ নমনীয় হয়ে যায়, সে কখনোই তার আগের অবস্থায় ফিরে যেতে পারে না, তার মধ্যে ওই পরিমাণ স্থায়ী বিকৃতি থেকে যায়। এরপর হচ্ছে সিডি রেখাংশ। এই ক্ষেত্রে তারটির উপাদান আর হুকের সূত্র মেনে চলে না, তারটির কোনো কোনো অংশ সরু হয়ে যায়। মানে তুমি দেখতে আসো এটা গ্রাফটা অন্যরকম একটু বাঁকা হয়ে গেছে, তাই হুকের সূত্র মেনে চলে না। আর ডি বিন্দু, এই বিন্দুটাকে বলা হচ্ছে সহনসীমা বা যেটাকে বলি আমরা কি ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট ছিল কি যে ক্রমাগত যদি ভারকে চেঞ্জ করা হয় তবে একটা সময় কি হয় বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, ঠিক তাই বলা হয়েছে। এরকম কি হবে যে দুর্বল অংশ থেকে তারটি ছিঁড়ে যাবে, এই অবস্থায় যে বলটা প্রয়োগ করব যে ভারটা প্রয়োগ করব তাকে বলা হয় অশুভ ভার বা ব্রেকিং লোড। তারের উদ্ভূত পীড়নকে অশুভ পীড়ন বলে। পরীক্ষায় এটা কিন্তু 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য আসতে পারে। এই চিত্রটা এঁকে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে আলাদা করে ব্যাখ্যা করে দিতে হবে। এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। পীড়ন বিকৃতি লেখচিত্র ব্যাখ্যা করো, পরীক্ষা চাইবো তোমার কাছে। পীড়ন আর বিকৃতি লেখচিত্র ব্যাখ্যা করো, এবার তোমাকে বের করতে বলবো পরীক্ষা। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে কি? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কার কোনো কোশ্চেন কি আছে বাচ্চারা? আচ্ছা স্যার, যে সমানুপাতিক সীমাটা এখানে কি বুঝিয়েছে, যে বইয়ের মধ্যে যেটা পয়েন্ট মার্ক করা যে সমানুপাতিক সীমা? সমানুপাতিক সীমা, সমানুপাতিক সীমা মানে হচ্ছে এই যে অ্যাকচুয়ালি এ বিন্দু আর বি বিন্দু খুবই কাছাকাছি। আমাদের বইতে বি বিন্দুটাকে বলা হয়েছে তোমার স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই দুইটা পয়েন্ট যেহেতু খুবই কাছাকাছি, এই দুইটা পয়েন্ট স্থিতিস্থাপক সীমা নির্দেশ করে। আসলে তোমার বস্তুটা যদি বি বিন্দুটাকে অতিক্রম করে তবে সে আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, কিন্তু এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত তুমি যদি প্রযুক্ত বল অপসারণ করো তবে সে তার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। এটা বুঝাইছি তোমাকে। আচ্ছা এখানে কোশ্চেন করছে একজন, কি দেখি কি লিখছে, এটা আবার কেটা আবার শুরু করছে। এই যে এই মুহিয়ানের এমন মাইক দিব ধরে আমার করে পরে দাঁড়া গ্রুপ থেকে বাইক করে দেবো একদিন কাল, আন্নোর নাম দিয়ে ঢোকে একটা দইয়া পিটামু সব ট্রে গেলে। খাইয়া কাম না এগুলি বলত কিসব। আচ্ছা আর একটা জিনিস একটু বলে দেই, গত ক্লাসে আমি একটা জিনিস একটু ভুল লেখা ফেলছিলাম। সিগমার একটা ভ্যালু লেখানোর পর আমি আবার পরে কাটছিলাম, সেটা চেক করে নাও। দেখো তাত্ত্বিকভাবে যখন তাত্ত্বিকভাবে বলে প্র্যাকটিক্যালি সিগমার যখন ভ্যালু লিখছিলাম এইভাবে লিখছিলাম, এটা একটু ঠিক করে নাও। এইখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দাও। প্রথমে দেওয়ার পর আমি কাইটা দিছিলাম, কেন ইকুয়াল চিহ্ন দিয়ে দাও, কারণ হচ্ছে কিছু পদার্থ আছে যেমন ধরো কর্ক বা যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে ছিপি, কর্ক বা ছিপি এগুলোর পয়সনের অনুপাতের মান 0। কর্ক বা ছিপি এগুলোর পয়সনের অনুপাতের মান 0।
এই জায়গায় একটু ঠিক করে দাও, এই জায়গায় গ্রেটার দেন লেস দেন অর ইকুয়ালটা দেওয়ার পর আমি মুছে দিছিলাম আবার, এটা লেস দেন অর ইকুয়াল দিয়ে দাও। আচ্ছা, এবার গত ক্লাসে আমাদের একটু পড়া বাকি ছিল, আরেকটু। গত ক্লাসে আমরা লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করছিলাম, স্থিতিস্থাপক বিভব শক্তি y a l স্কয়ার y a l স্কয়ার ডিভাইডেড বাই 2l, এই পর্যন্ত আমরা শেষ করছিলাম, তাই না গত ক্লাসে? দেখো তো একটু খাতাটা সবাই, যারা অফলাইনে ক্লাসে ছিল গত ক্লাসে পেয়েছে। জি স্যার। আচ্ছা, আমাদের এখান থেকে একটা টপিক বাকি আছে, দেখো একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে। তাহলে আমাদের এই যে এটাই তো ছিল আমাদের কাজ W, এটাকে আমরা লিখলাম আমরা ইউ দিয়া, বিভব শক্তি। তাহলে একক আয়তনে কৃত কাজ, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। একক আয়তনে কৃত কাজ মানে মোট কতটুকু কাজ করছে, W ডিভাইডেড বাই আয়তন, মোট কতটুকু কাজ করা হয়েছে ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা, যেহেতু আমরা এখানে একটা স্থিতিস্থাপক বস্তু নিছি বা আমাদের বইতে বলে তার, তারের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভলিউম নাই বা আয়তন নাই। তারের আমরা আয়তন কিভাবে বের করতে পারি? ধরো একটা তার এরকম, এই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ a, এবং এই তারের যে দৈর্ঘ্য l, যদি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে, খেয়াল করবা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে গুণ করে দেই, তবে আমি তারের আয়তন পেয়ে যাব। আসলে অ্যাকচুয়ালি কিন্তু তার যেহেতু একটা টু ডাইমেনশনাল বা টু ডাইমেনশনাল অবজেক্ট, তারের কিন্তু আসলে কোনো আয়তন বের করা যায় না। তাহলে আমরা কি করি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তারের দৈর্ঘ্য দিয়ে গুণ করলে সেটা তার আয়তন হয়ে যায়। তাই আমরা ঠিক এই কাজটাই করব। তাহলে এখানে কৃত কাজ হচ্ছে y a l স্কয়ার ডিভাইডেড বাই 2l, আর তারের আয়তন হচ্ছে তারের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। এখান থেকে শুরু করো। এবার দেখো ক্যাপিটাল A কাটাকাটি যায়, তোমার নিচে নিচে লিখবা, কাটাকাটি গেলে আমাদের থাকে হচ্ছে হাফ y l স্কয়ার বাই ক্যাপিটাল L স্কয়ার, এরকম থাকে। আমরা ইয়াং এর গুণাঙ্ক জানি, আমরা ইয়াং এর গুণাঙ্ক সমান কি জানি? ইয়াং এর গুণাঙ্ক সমান গত ক্লাসে পড়ছি, আমরা প্রায় ক্লাসে পড়ছি FL ইনটু A ইনটু স্মল l। তাহলে আমরা এখানে ইয়াং এর গুণাঙ্কের মানটা বসাই দিই, অর্থাৎ হাফ ইনটু F ইনটু L A ইনটু স্মল l। স্মল l কাটা, ক্যাপিটাল L কাটা, থাকে হচ্ছে হাফ ইনটু F ডিভাইডেড বাই A ইনটু স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। আচ্ছা, এবার বলো তো F বাই A সমান কি লেখা যায়? F বাই A সমান কি লেখা যায় বলো? F বাই A সমান কি লেখা যায়? পীড়ন, রাইট। তাও কি পীড়ন? দৈর্ঘ্য পীড়ন। আর স্মল l বাই ক্যাপিটাল L সমান কি লেখা যায়? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে সুতরাং একক আয়তনে কৃত কাজ সমান হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। আমাদের বইতে নোটেশনটা দেখো, ই দিছে না কি দিছে, অনেকে বলতেছে ই মনে দিছে, আমি দেখি নাই। নোটেশন কোনো সমস্যা নেই, যেটা দিয়ে প্রকাশ করব। তাহলে একক আয়তনে কৃত কাজের মূল সূত্র হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। আমাদের কিন্তু আরো তিন ধরনের পীড়ন, তিন ধরনের বিকৃতি আছে। এইজন্য অনুরূপ
ভাবে তুমি ওই দুইটা বিকৃতি এবং পীড়নের জন্য সেম ভাবে লিখতে পারো হাফ ইনটু আয়তন পীড়ন ইনটু আয়তন বিকৃতি। আবার আরেকটা আছে আমাদের হাফ ইনটু আকার পীড়ন ইনটু আকার বিকৃতি। হাফ ইনটু আকার পীড়ন ইনটু আকার বিকৃতি লিখে নাও। হয়েছে? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ, মানে শর্ট সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার আমাদের শেষ, চ্যাপ্টার থিওরি আমাদের ক্লোজ। এবার আমরা সূত্রগুলো একটু রিভিউ দেব, তারপর আমরা ম্যাথে যাব। চ্যাপ্টার কিন্তু অনেক ইজি, কারণ আমাদের ইজি পার্টে পরীক্ষায় দিয়েছে, এজন্য আমাদের জন্য সহজ হয়ে গেছে, এজন্য আমাদের জন্য ইজি হয়ে গেছে চ্যাপ্টারটা আসলে। আচ্ছা তাহলে আমাদের প্রথম আমরা শুরু করছি চ্যাপ্টার হচ্ছে বিকৃতি দিয়ে, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য আয়তন বিকৃতি, আকার বিকৃতি, এগুলো দিয়ে করছি আমরা। তাহলে আমাদের বিকৃতি আমরা করছি, দৈর্ঘ্য বিকৃতির সময় করছি আমরা স্মল এল বাই ক্যাপিটাল এল। তারপর আমরা করছি হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি আমরা করছিলাম হচ্ছে ডেল ভি বাই ভি। তারপর করছিলাম আমরা হচ্ছে আকার বিকৃতি, আকার বিকৃতিকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে থিটা দিয়া, থিটা হচ্ছে ডেল এক্স বাই এক্স বা আপেক্ষিক সরণ ডিভাইডেড বাই লম্ব দূরত্ব। এরপর আমরা করছি হচ্ছে পীড়ন, পীড়ন মানে হচ্ছে F ডিভাইডেড বাই A। এরপর আমরা শিখছি হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক, ইয়াং এর গুণাঙ্কের আমাদের ফর্মুলা ছিল F L ইনটু A স্মল l। আবার তার সাথে দেখছি আমরা F মানে হচ্ছে mg ইনটু L, A মানে হচ্ছে পাই r স্কয়ার L। এরপর আমরা দেখলাম আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক হচ্ছে F বাই A ডেল V বাই ক্যাপিটাল V। আমি বলছিলাম আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, বল বাই ক্ষেত্রফলকে চাপ লিখতে পারো, বল বাই ক্ষেত্রফলকে চাপ লিখতে পারো। আচ্ছা এরপর 7 নাম্বার ছিল আমাদের আকার গুণাঙ্ক, আকার গুণাঙ্ক ছিল হচ্ছে F বাই A ইনটু থিটা, F বাই A ইনটু থিটা। F বাই A ইনটু থিটা। আচ্ছা আর এরপর বললাম হচ্ছে আমরা আজকে এরপর আগে দেখছিলাম আমরা হচ্ছে পয়সনের অনুপাত, বলছিলাম সূত্র চাইলে মাইনাস দিয়েও করতে পারো, না দিয়েও করতে পারো। সূত্র ছিল ডেল ডি বাই ডি ডেল এল বাই এল, অথবা মাইনাস ডেল আর বাই ক্যাপিটাল আর ডেল এল বাই এল। গ্রুপে একজন বলে দাও যে ফেসবুক লাইভে দেওয়া যাবে না আজকে, থাকলে জুমে কাজ করতে হলে পরে আমি যখন ভিডিও আপলোড করে দেব তখন ফেসবুক লাইভ থেকে দেখে নিন।
ঠিক আছে। এরপর হচ্ছে আমরা গত ক্লাসে প্রমাণ করেছি হচ্ছে কৃত কাজ ইউ বা বিভব শক্তি যেটা বলো না কেন y a l স্কয়ার ডিভাইডেড বাই 2l, আর আজকে আমরা প্রমাণ করলাম হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। খুব চমৎকার চমৎকার কোশ্চেন আছে এই চ্যাপ্টারে এবং করতে খুব মজা লাগবে। সবাই একটু যার যার বই বের করো। আমি প্রথমে বোর্ড কোশ্চেন দিয়ে শুরু করব, তারপর তোমাদের যখন বাড়ির কাজ দেব তখন হচ্ছে আমাদের যে বইয়ের মধ্যে কানেক্ট সমস্যা আছে সেট 1 সেট 2 এগুলো আমি পরে দিয়ে দেব। সবাই ঢুকে করে সামনে রাখবা। আচ্ছা, ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে 12 নম্বর কোশ্চেন, বা যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019 কোশ্চেন নাম্বার 12। সবাই যার যার যে বই আছে একটু বের করো। আমাকে কিন্তু আরেকবার লিংক দিতে হবে, লিংক কেটে যাবে। কি বলছে চট্টগ্রাম 19 বলছে রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের তৈরি কিনা যাচাই করছিল। ওকে, দেখো এই ধরনের যদি কোশ্চেন করে যে ইস্পাতের তৈরি কিনা যাচাই করছিল, মনে রাখবে এখানে অনেক কিছু বুঝাইতে পারে। কি বুঝাইতে পারে? এই ধরনের উদ্দীপক দিলে তোমার কাছে ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক চাইতে পারে, মানে এটা যে ইস্পাতের কিনা তার জন্য ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্কটা চাইতে পারে। আবার চাইতে পারে ইস্পাতের পয়সনের অনুপাত কত। তো আমাদের বইয়ে দেখবা পয়সনের অনুপাতের একটা চার্ট আছে, ইয়াংয়ের গুণাঙ্কের একটা চার্ট আছে। কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। এটা তোমাকে অ্যাডমিশন টেস্টও লাগবে, বোর্ড কোশ্চেনও লাগবে, আর বিভিন্ন সিকিউ তো লাগতে পারে। আচ্ছা, সে কি করলো? 2 মিটার দীর্ঘ এবং 1.12 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তার নিল। আচ্ছা, তাহলে আমরা আগে ডাটাগুলো দেখি। 2 মিটার দীর্ঘ মানে এটার আদি দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ওকে, এবং ব্যাস দেওয়া। আচ্ছা, তাহলে ব্যাস হচ্ছে 1.12 মিলিমিটার, তার মানে 1.12 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। এটাকে 2 দিয়ে ভাগ করো, আমাকে অ্যানসারটা বলো। দুই দিয়ে ভাগ করে অ্যানসারটা বলো আমাকে। স্যার এটা কত? চট্টগ্রাম 19, চট্টগ্রাম 19, চট্টগ্রাম 19 লেকচার বইয়ের হচ্ছে 12 নম্বর কোশ্চেন। আমাকে বেশ করে অ্যানসারটা বলো তো একটু। Sir, 5.6 into 10 inverse 4. 5.6 into 10 inverse 4 মিটার। আচ্ছা, তারটিতে 25 জুল বিভব শক্তি, এই যে বিভব শক্তি আমরা পড়ছি আজকে বা কাল কত ক্লাসে পড়ছি, 25 জুল বিভব শক্তি দেওয়া হয়েছে তারটিতে। দিলাম তারটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, যে তারটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, সরাসরি বৃদ্ধি দিয়া দিছে 3 সেন্টিমিটার, 0.03 মিটার, এবং ব্যাস 5 into 10 to the power -3 মিটার হ্রাস পায়। তাহলে ব্যাস কতটুকু হ্রাস পায় সেটাও দিয়ে দিছে, 5 into 10 to the power -3 মিলিমিটার। তাহলে মিলিমিটারে মিটার দিতে গেলে 10 to the power -3 দিয়ে আবার গুণ করে দিলাম, 5 into 10 to the power -6 মিটার ব্যাস হ্রাস পাইছে কিন্তু বলছে আমাকে। আচ্ছা, এই যে দেখো উদ্দীপকে দেওয়া আছে বিশুদ্ধ ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক। আমি বলছিলাম যে এখানে নিশ্চয়ই এমন কিছু চাইবো যেটা ইয়াংয়ের গুণাঙ্কের সাথে রিলেটেড বা পয়সনের অনুপাতের সাথে রিলেটেড। তাহলে ইয়াংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে উদ্দীপকে, তাহলে আমার মুখস্থ করা লাগবে না।
প্রথম হচ্ছে গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের তাপটির পয়সনের অনুপাত নির্ণয় করো। দেখো আমি আগেই বলছিলাম যে তুমি অঙ্কটা দুই ভাবে করতে পারো। যদি তুমি পয়সনের অনুপাতের সূত্রের মধ্যে দেখো, তুমি যদি ডেল বি বাই ডি দিলাম আর ডেল এটা দিয়ে দিই, আচ্ছা এটা এল থাকুক, এল বাই ক্যাপিটাল এল। যদি তুমি এখানে একটা মাইনাস দাও, খেয়াল করবা যদি এখানে সূত্রের মধ্যে তুমি মাইনাস দাও, তবে যেহেতু ওরা বলছে যে ব্যাসটা হ্রাস পাইছে, তো এখানে এই যে এই জায়গার মধ্যে একটা মাইনাস দিতে হইবে, এই জায়গায় একটা মাইনাস দিতে, অ্যানসার কিন্তু পজিটিভ আসবে। সিগমার মান কিন্তু তুমি পজিটিভ দেখাইবা পরীক্ষা হলে, বারবার বলতাছি সিগমার মান কিন্তু তোমাকে পজিটিভ দেখাইতে হবে। কিন্তু তুমি যদি কও যে না আমি স্যার বইয়ের মতো মাইনাস দিয়ে সূত্র দিয়ে অঙ্ক করব, তাহলে যেহেতু ব্যাস হ্রাস পাইছে বলছে, তো এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা। ব্যাস যেহেতু হ্রাস পাইছে বলছে, এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিবা, তাহলে ঝামেলা নাই কোনো অঙ্কের মধ্যে। তাহলে মান বসাই আমরা, তাহলে ডেল ডি হচ্ছে -5 ইনটু 10 টু দি পাওয়ার -6, আদি ব্যাস হচ্ছে 1.12 ইনটু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তো দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়? 0.03, আর আদি দৈর্ঘ্য কত দেওয়া? 2 মিটার। এই যে মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। নাও এবার একবারে সিগমার ভ্যালুটা কত আসে বল। সিগমার ভ্যালুটা কত আসে বল। ক্যান্সারটা বলবা। এই অঙ্কটা করার পর নতুন করে লিংক দিতে হবে, আমার 10 মিনিট আছে স্যার 0.2976 আসছে। 0.2976, 0.2976। দেখো তো, চেক করে দেখো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন পরের কোশ্চেনটা শেষ করি আমরা। বলছে রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল কিনা। তাহলে ইস্পাতের ছিল কিনা এই কোশ্চেনটা বের করতে হলে আমাকে ইস্পাতের যে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে উদ্দীপকে, ওই ইয়াং এর গুণাঙ্কের মানটা আমাকে বের করতে হইব, যে ইয়াং এর গুণাঙ্কের মানটা 2 × 10 টু দি পাওয়ার 11 আসে কিনা। আমাকে কিন্তু এখানে কাজের সূত্র দিয়ে দিয়েছে, বিভব শক্তি সূত্র দিয়ে দিয়েছে। তাহলে বিভব শক্তি সূত্রের মধ্যে কিন্তু আমাদের ইয়াং এর গুণাঙ্কের মান আছে, তাহলে বুঝলাম এটা। তাহলে বিভব শক্তি সূত্রটা আমরা দেখাইছি মাত্র, যে বিভব শক্তি সূত্র হচ্ছে U = Y A L স্কয়ার ডিভাইডেড বাই 2L। আচ্ছা, তো এখন আমার তো ক্ষেত্রফল দেওয়া নাই, কিন্তু ক্ষেত্রফল দেওয়া নাই দেখে সমস্যা নাই তো, আমার এখানে ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, তাহলে y এর মানটা কত আসবে আমরা বের করি। y হচ্ছে 2L U A ইনটু স্মল l স্কয়ার। তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করবা, এই অঙ্কটা শেষ করার পর আমি নতুন করে লিংক দেব। ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার 2 ইনটু U, U হচ্ছে 25 জুল, আদি দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 3.1416, r স্কয়ার 5 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার -4 ইনটু স্মল l হচ্ছে 0.03 স্কয়ার। নাও দ্রুত মানটা বের করো, দ্রুত মানটা বের করো। স্যার 1.128 into 10 to the power 11 আসছে। 1.128, জি স্যার। 128 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা কি ইস্পাত হবে? এটা ইস্পাত হবে উদ্দীপকের বস্তুটা, বলো তো? এটা ইস্পাত হবে না, কারণ ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক কত? ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার 11। তাহলে এটা ইস্পাত হবে না। নিচে লেখা দাও, একটু দ্রুত লেখা নাও, আমরা নতুন লিংক দিব। লেখো রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের ছিল না।
শোয়েব আচ্ছা সকালে আসো নাই কেন? ঘুমায় বসছিলা? স্যার অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলাম বেটা। স্যার আবার একটু বলেন। যে যেহেতু বিশুদ্ধ ইস্পাতে যেহেতু বিশুদ্ধ ইস্পাতে ইয়াংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাই উদ্দীপকের তারটি ইস্পাতের তৈরি নয়। স্যার আমাদের কি সকালে প্র্যাকটিস করাইছেন না শুধু থিওরি পড়াইছেন? দুপুরে বেশ আগে আছে একটু ওরা, ও আচ্ছা। দুপুরে বেশ আগে আছে ওরা। সকালে থিওরিগুলি পড়াইছে আজকে, সব থিওরি পড়াইছে আজকে, থিওরি শেষ করছে আজকে, থিওরি শেষ করছে সকালের বেঁচে। উদ্দীপকের তারটি ইস্পাতে তৈরি নয়। আচ্ছা নতুন লিঙ্ক দিতেছি আমি। লিঙ্ক দেওয়ার আগে একটা কথা বলে দিই আগেই, সেটা হচ্ছে যারা ওই 4th অধ্যায় মানে নিউটনীয় বলবিদ্যা পাও নাই, যারা নিউটনীয় বলবিদ্যা পাও নাই, এখানে অনেকে আছে, ইমতিয়াজ আছো, তারপর হচ্ছে মেরাজ আছো, আর দু একজন আছো এখানে, মেয়েরা মনে দু একজন আছো, তারা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এটা জাস্ট শর্ট মানে আপাতত সময়, রবি মঙ্গল বৃহস্পতি 5টা বাজে আসতে পারো। ওখানে 3টা মেয়ে আসছে, ওরা 4th অধ্যায় পড়তেছে মহিলা কলেজে, ওদের সাথে কালকে 5টা বাজে আসতে পারো যারা 4th অধ্যায় পাও নাই নিউটনীয় বলবিদ্যা। এখানে অনেকে আছো, মেবি তানিয়া আছো, তাও গত ক্লাসে একজন বলছিল, আমার নাম খেয়াল নাই ওর। তাহলে ওই রবি মঙ্গল বৃহস্পতি 5টায় আসতে পারো, 4th অধ্যায় ক্লাস করাবো। আচ্ছা আমি নতুন লিঙ্ক দিতেছি, সবার যার যার গ্রুপ থেকে লিঙ্কে ঢুকে যাবে। আবার শয়তানি লিখছে, এই যে বেটা ভূত জ্বালায়।